তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ১১৫টির মধ্যে বেশিরভাগই জয় আওয়ামী লীগের। ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজধানীর গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ। এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন কিছু নয়, মন্তব্য নেতাদের। জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল, দাবি চুন্নুর। এবং জাতীয় গণহত্যা দিবস আজ। এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কালরাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মেহেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। গতরাতে গাংনী উপজেলা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোট গণনার ফলাফলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল ও দিলওয়ার হোসেন মিঠুর ব্যবধান কাছাকাছি হওয়ায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাশেদুল ইসলাম জুয়েলকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় মিঠুর সমর্থকরা ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগে গতকাল ভোট গ্রহণের সময় চট্টগ্রামের চন্দনাইশে একটি কেন্দ্র দখলের সময় বাধা দেয় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ 3 সদস্য আহত হন। এছাড়া অনিয়মের অভিযোগ ওঠায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও কটিয়াদি থানার ওসিকে প্রত্যাহার সহ ওই উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এদিকে তৃতীয় দফার উপজেলা নির্বাচনে 115টির মধ্যে বেশিরভাগ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। কেন্দ্রভিত্তিক ভোট গণনার পর প্রাথমিক ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় বেশ কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এর মধ্যে চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তৃতীয় দফায় 25 জেলার 115টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। গতকাল বিকেলে কমিশন সচিবালয়ে তৃতীয় ধাপের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য নির্বাচন বর্জনকারীরা প্রচারণা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন কমিশন সচিব। একটি রাজনৈতিক জোট নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তাদের সমর্থক তো রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে আসেনি। আবার ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি। তো পার্সেন্ট ভোট দিতে হবে বা এটা গ্রহণযোগ্যতা পাবে কি পাবে এই ধরনের কোনো আমাদের দেশে কোনো আইন নেই। প্রথম দফায় 43%, 45% হবে দ্বিতীয় পর্যায়ে। এবারও আমরা এই ধরনের 40 থেকে 45% ভোটের আশা করতেছি। সকালের সময় আরো থাকছে। ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট এলাকায় হেলে পড়ল 6 তলা ভবন। বাসিন্দাদের সরিয়ে নিল ফায়ার সার্ভিস।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় তিন বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 4টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। পরে প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি তিন বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। প্রদর্শনীর উদ্বোধনীতে প্যারাট্রুপাররা প্যারাশুট থেকে মাটিতে নেমে প্রধানমন্ত্রীকে সালাম জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীটি আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একাত্তরের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও স্পেশাল অ্যাডভাইজার অন প্রিভেনশন অন জেনোসাইড অ্যাডামা ডিয়েং কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে অ্যাডামা ডিয়েং শেখ হাসিনাকে জানান, জাতিসংঘ 71-এ মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার বিষয়টি তুলে ধরা হবে। একই সঙ্গে কিছু দেশ এর বিরোধিতা করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সমর্থন করার বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা জরুরি বলেও জানান তিনি। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে তল্লাশি। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা বলছেন, খুদে বার্তা ও ঘোষণার মাধ্যমে জঙ্গি হামলার শঙ্কার খবর দিয়ে সতর্ক করা হয়েছে তাদেরকে। অবশ্য পুলিশ বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে অতিরিক্ত এই নিরাপত্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। রোববার বিকেল থেকে হঠাৎ করে গুলশান, বারিধারা ও বনানী এলাকায় সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রায় সব ধরনের যানবাহন ও ব্যাগ বহন করা পথচারীদের তল্লাশি করতে দেখা যায় কূটনৈতিক এলাকায়। সন্ধ্যার দিকে অফিস ফেরত যাত্রীরাও ছিল অনেকটা তটস্থ। তারা বলছেন, নিরাপত্তার শঙ্কা থেকেই তাদেরকে আগেভাগে অফিস ছাড়তে বলা হয়েছে। এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। আমাদের সিইওকে জানানো হয়, সিইও দেখে আর কি সবাইকে জানিয়ে দিল যে এরকম যেহেতু একটা কনসার্ন আছে, সবাই টাইম মতো অফিস থেকে চলে যায়। কর্মীদের সতর্ক করে দেশি বিদেশি দাতা সংস্থা ও নামী রেস্টুরেন্ট থেকেও পাঠানো খুদে বার্তা গণমাধ্যমেরও হাতে এসেছে। এসব এলাকার রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলোতেও অন্যান্য দিনের চেয়ে চাপ কম ছিল এদিন। আমাদের কাছে যে মেসেজটা ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুলশান এলাকাতে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা হয়তোবা কোনো মাধ্যমে একটা নিউজ আসছে যে গুলশানে এটা হতে পারে, বাট নট শিওর। ইউজুয়ালি এই টাইমে যে সকল গেস্ট থাকে, আজকে একদমই নেই। বিইং আ মেম্বার অফ গুলশান ক্লাব, আমরা ইনফর্মড হয়েছে যে কোনো রেড অ্যালার্ট আছে গুলশান এলাকাতে। রাজধানীর অভিজাত এলাকাগুলোর মতো বন্দরনগরী চট্টগ্রামেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। 26শে মার্চ ও সম্প্রতি নিউজিল্যান্ডে হামলার বিষয়টি মাথায় রেখে এ সতর্কতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাতে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে, আর আমাদের দেশে একদিন পর অর্থাৎ কাল দিন পর এলো মহান স্বাধীনতা দিবস, যার জন্য আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে গুলশান এলাকায়, সেটাকে আমরা একটু জোরদার করেছি। আবাসিক, রেস্টুরেন্ট সব জায়গায় আমরা নিরাপত্তাকে জোরদার করেছি। অনেকগুলো রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, তো সেটিকে কেন্দ্র করেই যেন কোনো ধরনের কোনো গোষ্ঠী বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনো ধরনের কোনো সুযোগ না নিতে পারে, সেটাকে লক্ষ্য রেখেই আর কি আমরা এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তবে জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও 25 ও 26শে মার্চ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব বিশেষ দিনগুলো যেমন স্বাধীনতা দিবস, যেমন বিজয় দিবস, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখ, এই সমস্তগুলোতে আমরা একটু বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করি সারা শহরেই। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় সিকিউরিটি ফোর্স আমরা রেখেছি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সমগ্র দেশে বাড়ানো হবে এ সতর্কতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে।
ডিপিএল এ হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে আবাহনী মোহামেডান। জয়ের ব্যাপারে আপোষহীন দুদল। মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। গতকাল দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় 5 দফা দাবি আদায়ের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রিপোর্টার ইকরামুল কবিরের তথ্য ও নওশাদ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 74টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। গাড়ির মাধ্যমে তারা হত্যা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। প্রশাসনকে এই ব্যাপারে শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে হবে। গত বছরের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবগুলোই আমার ছাত্র ভাই। আমার ভাই আজকে হত্যা হয়েছে, কালকে আরেকজন হত্যা হবে। যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশে পুরো 64টা জেলাতেই যাতে নিরাপদ সড়ক যাতে হয়। ইটস এ ক্লিন মার্ডার, চার্জ উইল বি মার্ডার। এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক করবে। এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে, যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। ক্লাস পরীক্ষা শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই। তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না। এই ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়া নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে মতবিরোধ আবারও প্রকাশ্যে চলে এসেছে। গতকাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ঐক্য ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় এ স্মরণ সভার। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ায় বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আমাদের মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের তো অন্য কারো দরকার নেই, কেউ কিছু মনে করবেন না। আমাদের কারো দরকার ছিল, আমাদের কারো দরকার ছিল না। আমরা যা পারি করব, না পারলে করবো না, নির্বাচন করবো না। কিন্তু এটা কি হলো, কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ঐক্য গড়ার কোনো বিকল্প নেই। কিছু আমরা আছি যারা জনগণকে বিভ্রান্ত করেছে। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আমি মনে করি বাংলাদেশের জনগণের পক্ষে বক্তব্য নয়। জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবার কোনো সুযোগ নেই। বেগম জিয়া কারাবন্দী হওয়ার পর কিছু নেতার নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেফতারের পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি দিয়েছি, আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন, কতজন আসেন। আমরা তো দেখেছি কারা কারা সেই প্রোগ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছেন। আমরা তো দেখেছি এই নির্বাচনের মধ্যে
তারা বেরিয়ে এসছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেন। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অন্য নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন নয় বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে জিএম কাদেরকে সরিয়ে দেওয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। শীর্ষ নেতাদের কেউ কেউ আবার মনে করেন দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শীর্ষ পদে এমন হুটহাট রদবদল দলটিকে সাধারণ মানুষের তামাশার পাত্রে পরিণত করেছে। মৌসুমী ইসলামের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এর রেশ কাটতে না কাটতেই হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে তার উত্তরসূরি করার ঘোষণা দেন। কিন্তু মাস তিনেকের মাথায় আবারও সিদ্ধান্তে পরিবর্তন এনে নাটকীয়তার জন্ম দিল দলটি। এবার জিএম কাদেরকে শুধু উত্তরসূরি নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সরিয়ে দেওয়া হলো দলের কো চেয়ারম্যান এবং সংসদ উপনেতার পদ থেকেও। সব মিলিয়ে জাতি আবারও দেখল জাতীয় পার্টির নাটকীয়তা। দলীয় দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয় ঘাটতি ছিল বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। আমরা অনেকবার বলেছি যে পার্লামেন্টের পার্টির মিটিং দেওয়ার জন্য এবং এই পার্লামেন্টের ভিতরে অপোজিশন হিসেবে আমরা বক্তব্য কী হবে, কোন লাইনে আমরা বক্তব্য দেবো, এগুলো সমন্বয় করার জন্য সেটা উনি হয়তো সময় পান না, সেই জন্য সেটা বোধহয় তিনি ওইভাবে করতে পারেন না। জিএম কাদের সাহেবের কো চেয়ারম্যান আমাদের দলের চেয়ারম্যানই করেছিলেন। এটা গঠনতন্ত্রে এই ধরনের কোনো প্রভিশন ছিল না, উনি করেছিলেন এবং সেই সময় আমরাও এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। অন্যদিকে বারবার দলের শীর্ষ পদের এমন অদল বদলের সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আমি নির্বাচনের 15 দিন আগে চলে গেলাম, আবার এই যে 3 মাস পরে এগুলাও দলের ভিতরে দলের স্বার্থে যখন উনি প্রয়োজন মনে করেন সেই অনুভবটা উনিই করেন, আর কেউ বুঝবে না। এটা একটা চমকও যদি হয় তা সেটাকে কেন বিবেচনা করেন না আপনারা? তবে ভিন্নমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে বারবার দলের শীর্ষ পদে রদবদল এনে দলটির স্বৈরতান্ত্রিক মনোভাবই প্রকাশ পাচ্ছে জাতির কাছে। এরশাদ সরকারের শাসনামলে যেভাবে তিনি চালাতেন, সকালে একজন মন্ত্রী হলেন, বিকালবেলা আরেকজন মন্ত্রী নাই, তো একই ধরনের সংস্কৃতি তিনি কিন্তু দল চালানোর ক্ষেত্রে চালু রাখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বিরোধটা আসলে তাদের আভ্যন্তরীণ, এবং এই বিরোধ আভ্যন্তরীণ পাশাপাশি পারিবারিক। এই বিশ্লেষক আরও মনে করেন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি অনেক আগেই সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। এবার সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও দলটি জনগণের আস্থা সংকটে ভুগবে। হুসেইন মোহাম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরসূরি করার সিদ্ধান্ত নেওয়ার মাস তিনেকের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দলের চেয়ারম্যান। এই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ভাবতে চান দলের নেতাকর্মীরা। তবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধার কে হবে সেই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নেতাকর্মী কারো কাছ থেকেই। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কালো রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আজও মেলেনি। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সরকার গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল, অন্ধকার হয়ে আসছিল চারদিক। 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করছে বাংলাদেশ। তবে এখনো আসেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ বিষয়ে তৎপর হলেও রাষ্ট্রীয় সহায়তার অভাবে তা সাফল্যের মুখ দেখেনি। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন একটা আমাকে চিঠি দেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন, প্রোভাইডেড এটি যদি কোনো দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি আবেদনটা করা হয়। তখনকার বিএনপি যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আমি সেই কাগজ কুরিয়ারে এবং মেইলে দুভাবে পাঠালাম। তাদের আইডেন্টিটির কারণে তারা সেটি গ্রহণ করে না। 9 ডিসেম্বর গণহত্যা দিবস পালন করছে বিশ্ব, আর তাই যৌক্তিক কারণেই 25শে মার্চ গণহত্যা দিবস নয় বরং নিষ্ঠুরতা দিবস পালনের দাবি বিশ্ব সম্প্রদায়ের কাছে
তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দিবস হিসেবে ঘোষিত হয়ে গেছে, আমি মনে করি না দ্বিতীয় দিবস হিসেবে ঘোষণার কোনো অবকাশ রয়েছে। তবে এটি ভিন্ন নামে এটা আপনার হতে পারে। গণহত্যা দিবস করার দাবি নয়, সরকার কাজ করছে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়। হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে, যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। সরকারের কাছে সংরক্ষিত তথ্য উপাত্ত দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্য উপাত্ত, ফরেনসিক এক্সিবিট, গণহত্যার ম্যাপ, মানবতা বিরোধী অপরাধের দলিলসমূহ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাঙালির জন্য চরম নৃশংসতার এই দিনটি বিশ্ব শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার বড় উপলক্ষ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন আর শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ছাত্র সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করেছেন ডাকসু নেতারা। এছাড়াও শিগগিরই ক্যাম্পাসে সক্রিয় সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে চায় ডাকসু। তবে নতুন ডাকসুকে সহযোগিতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ছাত্রদল। দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে প্রাণ ফিরে পাওয়া ডাকসুই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ আর অধিকার নিশ্চিতে সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু। আর তাই ডাকসু প্রতিনিধিরাও জানালেন, শিক্ষার্থীদের গবেষণা, একাডেমিক মান উন্নয়ন, লাইব্রেরির আধুনিকায়ন আর আবাসিক সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন তারা। নির্বাচনে অংশ নেওয়া সবগুলো প্যানেলের ইশতেহারের সমন্বয়ে আগামীর কর্মপরিকল্পনা সাজাচ্ছে ডাকসু, এমনটাই জানালেন নবনির্বাচিত এজিএস। তাদের ইশতেহারগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং এই পর্যবেক্ষণ করার পরে আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্যগুলো চিহ্নিত করেছি এবং লক্ষ্যগুলোকে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আকারে আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া যে ছাত্র সংগঠনে সেটি উপস্থাপন করুক না কেন, ডাকসুর পক্ষ থেকে আমরা সেটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। নির্বাচন নিয়ে নানা মত থাকলেও সব ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের স্বার্থে ডাকসুকে সহযোগিতার আহ্বান নবনির্বাচিত ভিপির। যে কয়দিন কাজ করব সে কয়দিন অন্তত সকল ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন। আর আমরা অচিরেই ডাকসুর পক্ষ থেকে যেসব ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল রয়েছে তাদের সাথে আমরা বসবো, আলোচনা করব কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে পরিণত করা যায়। তবে রোববার মধুর ক্যান্টিনে এসে নতুন ডাকসুকে কোনো ধরনের সহযোগিতা করার সম্ভাবনা নাকচ করে দেন ছাত্রদল নেতারা। সহযোগিতা করার ছাত্রদলের কোনো অবকাশ নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে দেশে শুরু হতে যাচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এতে মাত্র 10 থেকে 12 লাখ টাকার মধ্যে ব্লাড ক্যান্সারের রোগীরা বহুল প্রতীক্ষিত এই সুবিধা পাবেন। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালের এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। বর্তমানে দেশের বাইরে গিয়ে এই চিকিৎসা নিতে হলে 45 থেকে 50 লাখ টাকা খরচ হয়। প্রতিবছর রক্তরোগের ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রায় 1200 রোগীর বেশিরভাগেরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। অথচ ব্যয়বহুল এই চিকিৎসাটি সহজলভ্য ও নিয়মিতভাবে চালু না হওয়ায় বছরে 8 থেকে 10,000 রোগী অকালেই হার মানছে মৃত্যুর কাছে। এ অবস্থায় রোববারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে 3 মাস পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়মিতভাবে অটোলোগাস ও 6 মাস পর অ্যালোজেনিক পদ্ধতির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারে বাংলাদেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে বাংলাদেশের ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরনের রোগীরা দেশে বসেই স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা পাবে। স্বল্প খরচে ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক সেবার সুযোগ সৃষ্টি করতেই ভারতের সর্বাধুনিক হাসপাতালের সঙ্গে চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাদের সহযোগিতায় আমরা দ্রুত ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারব। অটোলোগাস ট্রান্সপ্লান্টের সুযোগ বিস্তৃত হলে রোগীদের বিদেশমুখিতা অনেকাংশেই কমবে। পাশাপাশি ভিসা জটিলতা, ফলো আপ চিকিৎসা সহ বিদেশে 45 থেকে 50 লাখ টাকার বিপরীতে মাত্র 10 থেকে 12 লাখ টাকায় অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাবেন ভুক্তভোগীরা।
মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট এলাকায় হেলে পড়েছে একটি 6তলা ভবন। ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান ভবনের বাসিন্দারা। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ভবনটি কিছুটা হেলেছিল। গতকাল সন্ধ্যার পর ভবনটি হেলে গিয়ে পাশের নির্মাণাধীন আরেকটি ভবনের সঙ্গে লেগে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে ফায়ার সার্ভিসের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন দমকল কর্মীরা। পরে সব বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার এই বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল, যেখানে সচ্ছল পরিবারের সদস্যরা তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান। প্রয়োজন অনুযায়ী তা নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতু বন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির নবীনগর এলাকা। দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামা কাপড়। একদিকে নিত্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে, অন্যদিকে নেওয়া হচ্ছে। আমার উপকার হলো একটা গেঞ্জি পাইছি, এটাই আমার উপকার। একটা প্যান্ট কিনতে গেলে 1800 টাকা লাগে, আমি এমনি পেয়ে গেলাম। স্কুলের ড্রেস আর একটা পায়জামা আর পাঞ্জাবি। আমি যেগুলো পড়তে পারি না সেগুলো আমি এখানে দিয়ে যাব। শুধু যাত্রাবাড়িতেই নয়, রাজধানীর মহাখালী, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র। নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। আমরা কিভাবে সমাজের যে অসহায় মানুষজন আছে তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেখান থেকে আমাদের এই উদ্যোগ। অনেকে দিয়ে যায় সকালে 10-11টার দিকে শেষ হয়ে যায়, আবার অনেকে বিকেলে দিয়ে যায়, রাতে শেষ হয়ে যায়। কারো কাছে হাত পাইতে নিবে কিছু বা চেয়ে নিবে, এরকম চক্ষু লজ্জায় ওনারা আসতে পারছে না। এই প্রয়োজনটা যাতে ওনারা সহজেই ফিল আপ করতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগ। প্রতিদিনের সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দা খুললেই যেখানে দেখা মেলে হানাহানি, গ্লানি আর বিদ্বেষ, সেখানে যে কোনো সমাজের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই মানবতার দেয়াল। সমাজবিজ্ঞানীরা বলছেন, আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এটা একটা করুণার জায়গা না, কারণ আমরা যে অপচয় রোধ করতে পারি, আমরা একটা জিনিসকে রিসাইক্লিং এর মধ্যে নিয়ে আসতে পারি। এটা একটা পলিসির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। কমিউনিটি ক্লাব, এগুলোকে আমাদের সচল করতে হবে। বিশেষ বিশেষ দিনে আমরা হয়তো একসাথে হই, কিন্তু মাঝে মাঝে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন কিন্তু অনেক কাজ করা যায়। রাজধানীর ফুটপাত কিংবা অলিগলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ, যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে একদিন পাল্টে যাবে 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের চিত্র, যেখানে সত্যি একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।